সে আমার যে পুরুষ সঙ্গটাকে আঘাত করছে, বারবার তাদেরকে বাবা ডাকছি, যা ডাকা লাগে তা ডাকছি, ফাঁয়ে দৌড়ায় ধরছি, কোনোভাবে তারা মাফ করতেছে না। বিড়ি খায় আর সিগারেট খায়, তখন আর সিগারেটের সে আগুনটা আমার ফ্রিজের মধ্যে লাগিয়ে দেয়। ওই ওসিটা আমার মুখের উপরে জুতা দিয়া আমার মুখটাকে এবং নাকটাকে আমার ওগুলা চাপ দিয়ে ধরে রাখি প্রায় আধা ঘন্টার মতো। কিছু মানুষ কথাবার্তা যে একটা হিন্দি আচরণ থাকে, ওই আচরণটা হচ্ছে এমন ভাবে নির্যাতন করছে আমার বাংলার মানুষ, কারণ কি এভাবে নির্যাতন করতে পারে না। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। 2024 সালের জুলাই মাসের সময় আমরা একটা যৌক্তিক দাবিতে নামি, আমরা কোটা বিরোধী আন্দোলন করি। আমাদের এই যৌক্তিক দাবিকে সরকার দমন নিপীড়ন করার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল করেছেন এবং আমাদেরকে দমন পীড়ন করার জন্য অনেক নির্যাতন করেছেন এই দেশের ছাত্র জনতার উপরে। যাই হোক, আমি যে এই আন্দোলনের সময় যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি সে কিছু কথা আপনাদের মাঝে বলবো। আমি আসলে সায়েন্স ল্যাব থেকে আপনার দারুসালাম মোহাম্মদপুর এই এরিয়াতে আন্দোলন করি। আন্দোলনের সময় প্রায় 18 তারিখে সায়েন্স ল্যাবে সেনাবাহিনী সহ পুলিশ সহকারে বিজিবিও কি আজকে অনেক বিজিবি বা সেনাবাহিনী সুশীল সাজে। আমি তখন দেখলাম যে সেনাবাহিনী এবং বিজিবি পুলিশ আমাদের ছাত্রদের বুকে ওপেন গুলি চালায়। ঠিক তেমনি ওই দিন আমি আন্দোলনে ছিলাম। আন্দোলনের থাকার সময় আমরা ছিলাম তখন সিটি কলেজের সামনে, কিন্তু ঢাকা কলেজ, এরপরে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সামনে ছাত্রলীগ তথা আওয়ামী লীগের যারা ছিল তারা ওপেন অস্ত্র এবং গুলি নিয়ে ছাত্রদের উপরে হামলা করতে থাকে। যাই হোক, এখানে আমরা যে ছাত্ররা রয়েছিলাম, আমরা সিটি কলেজ থেকে আমাদের সাথে তাদের সাথে একটা সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আমি নিজে 18 থেকে 20টার মতো ছড়াগুলি খাই। পরবর্তীতে আমার শরীর রক্তাক্ত হয়ে যায়। প্রায় তখন সময়টা হবে আসরের পর। আমার শরীরের অবস্থা ছিল খুব ভয়ঙ্কর, শরীর থেকে রক্ত ঝরতে থাকে। রক্ত ঝরার পরে আমি কি করব, আমার শরীরটা কাঁপতে থাকে। তখন আমার এক বন্ধু ছিল, তার নামও সাইফুল, সে আমার পাশে এখনও বাসায় রয়েছে। কিন্তু তাকে বললাম, আমার বন্ধু বলল, বন্ধু তোমাকে আমি হসপিটালে নেব। কিন্তু আমি বলছি যে বাবু বন্ধু আমাকে হসপিটালে নে, আমার তো অবস্থা খারাপ, আমি গুলি খেয়েছিলাম। পরবর্তীতে উনি আমাকে একটা রিক্সায় উঠায়। আমরা শহীদ মেডিকেলে আসতে চেয়েছিলাম, কিন্তু শহীদ মেডিকেলে আসতে আমাদেরকে দিচ্ছে না, বা আমরা নিউজ পেলাম কেন কোনো ছাত্রদেরকে হসপিটালে ভর্তি করানো হচ্ছে না। তখন আমি আসাদ গেট হয়ে আমার বাসার দিকে আসতে চেয়েছিলাম। তখন আমার শরীরে ছিল রক্ত আর পাঞ্জাবিগুলো ছিঁড়ে ছিল, কারণ আমার শরীরে তখন গুলি ছিল প্রায় 20 থেকে 30টার মতো গুলি। পরবর্তীতে আমি যখন আসি রিক্সা দিয়ে আমার বন্ধু সহকারে, আমরা কিন্তু ফলো করতে পারলাম না যে 2টা মাইক্রোবাস এসে আমাদেরকে অ্যাটাক করে ফেলে। আসাদ গেট থেকে ভিতরে আমি এদিকে আসতেছি, শিয়া মসজিদের এদিকে আমার বাসার দিকে। তখন 2টা প্রাইভেট কার আসি, আমাদেরকে আমার বন্ধুকে 2 জন আমার রক্তাক্ত শরীর দেখে সাথে সাথে প্রায় মাগরিবের সময়, তখন রোডে ঘাটে কোনো মানুষ ছিল না, এমন পর্যায়ে আমার চোখ মুখ এবং বন্ধ করে আমাকে গাড়িতে উঠানো হয়। গাড়িতে উঠানোর পর আমাদের 2 জন, আমার অবস্থা ছিল খুব ভয়ঙ্কর। ও গুলি খাই নাই, কিন্তু আমি গুলি খেয়েছিলাম। কিন্তু আমার অবস্থা যখন ভয়ঙ্কর দেখছে, সে আমার চোখটা বন্ধ করে ফেলে। সর্বপ্রথম আমাকে তাদের কোথায় নিয়ে যায় অন্ধকার রুমে, আমি জানি না, এটা আমি তো দেখি না আমাকে কীভাবে আনা হয়েছে। তখন আমি প্রায় জ্ঞান হারা অবস্থা ছিলাম, গুলি খেয়েছি। পরবর্তীতে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভাই, তিনি আমার কাজিন, তিনি আর আমি একসাথে আন্দোলন করতাম শাহবাগে এবং টিএসসিতে সায়েন্স ল্যাবে। উনি তখন সমন্বয়ক ছিলেন। আমি তার সাথে চলাফেরা ছিল, তার সাথে কথাবার্তা হয়তো আন্দোলনকে কিভাবে গতিশীল করা যায়। আসলে ওরা যে কীভাবে এত ডিপলিভাবে জানলো হান্নানের সাথে, আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের সাথে আমার সাথে সম্পর্ক, তো ওনারা ওর ডিটেল জানার জন্য এবং আমার মোবাইলে কিছু ছবি দেখা, আন্দোলনের কিছু ছবি দেখা এবং আমার শরীরে যে গুলি দেখি, তারা আমাকে আমার হাত 2টা বেঁধে ফেলে ওইখানে তাৎক্ষণিকভাবে। ওইখানে আমার বলতে আজকে লজ্জা লাগে, সর্বপ্রথম তারা আমাকে হাত বেঁধে এবং পা বেঁধে আমার পুরুষ সঙ্গে ওই কিনা কিছু পুলিশ, আমি যাদেরকে চিনি, পুলিশ, ছাত্রলীগ তথা কিছু প্রশাসনিক লোকেরা, সেখানে আওয়ামী লীগের ছাত্রলীগেরও লোক ছিল এবং ভারতীয় কিছু লোক ছিল। আমার মনে হচ্ছে যে তারা সাথে আমার হাত বেঁধে আমার পুরুষ সঙ্গে এমনভাবে আঘাত করে। আমি বারবার তাদের কাছে চিৎকার করছিলাম, বাবা আমাকে আর মারিও না, বাবা আমাকে আর মারিও না। তখন আমাকে বারবার প্রশ্ন করে, পুলিশ কয়টা মারছস। কিছু মানুষ কথাবার্তা যে একটা হিন্দি আচরণ থাকে, ওই আচরণটা হচ্ছে এমনভাবে নির্যাতন করছে আমার বাংলার মানুষ,
কারণ কি এভাবে নির্যাতন করতে পারে না। আপনি দেখেন, আমি আমি একজন পুরুষ মানুষ, সে আমার যে পুরুষ সঙ্গীটাকে আঘাত করছে, সে বলতেছে তোরা বাংলার মানুষ খারাপ, বাংলার মানুষ খারাপ, তোদেরকে দেখে কিছু হবে না। হ্যাঁ, ওরা আমি এভাবে বাংলার মানুষ খারাপ বা বাংলার মানুষ নিয়ে আরো অন্যান্য খারাপ কথা বলে, তখন আমি আমার থেকে ধারণা করছি আসলে ওরা ভারতীয় হতে পারে, কিন্তু তাদের হাত থেকে পুলিশের যে গুলিগুলা বা অস্ত্রগুলা, তাদের হাতে অস্ত্রগুলা, তারা পুলিশ কিন্তু দাঁড়িয়ে থাকে, কিন্তু ওরা আমাদেরকে মারে, পরবর্তীতে পুলিশ মারে। আমরা তো দেখেন বাংলাদেশে পুলিশ প্রশাসন বা যারা আছে তাদের থেকে খোঁজ নেন, ওনারা এমন কিছু ভারতীয় মানুষ বাংলাদেশে নিছিল, কিন্তু প্রশাসনে কাজ করছিল, কিন্তু এরা 5 আগস্টের পর নেই, তারা এই দেশ থেকে চলে গেছে। ওই জন্য এটা ধারণা করা যায় আর কি। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কোথায় এবং ওগুলো ডিটেলস দেয়, তখন আমি বলতে পারি না। তখন এক পর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলে, বারবার তারা আমাকে এমন আঘাত করছে আমার পুরুষ সঙ্গে। তখন আমি জ্ঞান হারানোর পর কিছুক্ষণ পর আমাকে ওইখানে একটা ইঞ্জেকশন পুশ করা হয়। ইঞ্জেকশন পুশ করার পর আমি কিছুক্ষণ পর জ্ঞান আসে। জ্ঞান আসার পর দেখলাম তারা আমার থেকে ডিটেলস নিতে চাচ্ছে, হান্নান কোথায় বা আমি পুলিশ কয়জন মারছি, আমাদের আন্দোলনের ঘাঁটি কোথায়, তারপর আমি এই ধরনের ডিটেলস আমার থেকে জানতে চাই। কিন্তু আমি তাদেরকে আমাদের ডিটেলসগুলো যেটা কিছুটা হলো আমি বলছি, তখন অত্যাচার নির্যাতন যেভাবে নিপীড়ন করছে, তখন আমি বলা ছাড়া আমার কোনো পথ ছিল না। পরবর্তীতে এক পর্যায়ে আমি যখন আমার থেকে পূর্ণাঙ্গ ডিটেলস পাইতেছিলাম, তখন আমরা অনেকে জানি আমাদের গ্রামের বাসায় যে মই আছে, যে ওই মই দিয়া আমাকে সর্বপ্রথম মইয়ের উপরে শোয়ানো হয়। মইয়ের উপর শোয়ানো হওয়ার পর উপরে আরেকটা মই দেওয়া হয়। ওই মই দিয়া পরবর্তীতে এই বুকের হাড়, যে বুকের হাড় রয়েছে, এই বুকের হাড়ের উপরে 3 জন মিলে চড়ে ফাড়া দেয়। ফাড়ার সাথে বুকের হাড়গুলা যখন ভেঙে যায়, এক পর্যায়ে যখন জ্ঞান হারিয়ে যায়, তখন আমার শরীর ছিল অজরক্ত। ওই মইয়ের মধ্যে আমি না হলে আমার ওই মইয়ের মধ্যে আমার আধা কেজি, আমার শরীর তখন ছিঁড়া ছিল, কারণ গুলি ছিল আমার শরীরে, ছড়া গুলি ছিল। আর ওই মইটা রক্ত ঘায়ে যায়, লেগে যায় অনেক রক্ত। কিন্তু আমি বারবার তাদেরকে আত্মচিৎকার করার পরও তারা আমাকে কোনো রকম একটু কম নির্যাতন করে না। আরও আমি যখন কথা বলি বা আমার কথা বললে, তখন আমাকে নির্যাতনের পরিমাণ আরও বেড়ে দেয়। এক পর্যায়ে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। হারিয়ে পর আমার পায় তখন রাত বাজে নয়তো বা 1টা থেকে 2টা। তো আমাকে কোনোভাবেই আমাকে নির্যাতন থেকে বন্ধ করতেছে না। তখন আমি বারবার তাদেরকে বাবা বাবা বলে, তখন আমার কোনো উপায় ছিল না, আমার সাথে কেউ ছিল না। এরপরে আমাদেরকে আলাদা আলাদা রুমে নিয়ে টর্চারগুলো করতো। আমি বারবার তাদেরকে বাবা বাবা, আমাকে আর মারেন না, আর মারেন না, আমি আপনাকে সব বলতেছি, আমি আন্দোলন এইভাবে করছি। তখন ওরা বলতেছে পুলিশ কয়টা মারছস, কি করছস। আসলে প্রকৃতপক্ষে আমরা কোনো পুলিশের আঘাত করি না, পুলিশেরা আমাদের উপরে উল্টা আঘাত করে এবং গুলি ছড়ায়। পরবর্তীতে ওইখান থেকে আমাকে এভাবে 3 থেকে 4 দিন আমাকে টর্চার করা হয়। কিন্তু টর্চারের পরিমাণ আরও আছে, আপনাকে কি বলবো, সেটাই পিছনে হাত দিয়া, আপনার যে ফাইনের নিচে হাত দিয়া, পিঠের উপরে এভাবে ভাঁজ দিয়া, রড দিয়ে পিঠে। এক পর্যায়ে যে আমার সাথে আমার যে বন্ধুটা আছে, ওই বন্ধুটা যে আমাদের যে পিছনের অংশ, এই পিছনের অংশ আমরা মাটিতে বা চেয়ারে লাগাতে পারতাম না, কারণ কি পুলে গেছিল, ফেটে গেছিল। এক পর্যায়ে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর ছিল। পরবর্তীতে আমাকে আরো অতিরিক্ত কিছু ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশন দেওয়ার পর আমার অবস্থা আরো দিন দিন, এমনি আমি শরীরে তখন ইনজেকশন দেওয়ার কিছু সুস্থ অনুভব করি, কিন্তু আমার মানে খাওয়া দাওয়া রুচি বা চলাফেরা আমি আর টোটাল আমার কোনো শক্তি ছিল না। পরবর্তীতে আমাকে ওইখানে 3 দিন রাখার পর 21 তারিখে আপনার রাত প্রায় তখন 3টা বাজে, 21 তারিখে আমাকে দারুস সালাম থানাতে প্রেরণ করা হয়। দারুস সালাম থানাতে আমাকে আনার পর এখানে দারুস সালাম যে পুলিশ বক্স আছে, পুলিশ বক্সের ভিতরে একটা রুম আছে, সেখানে নেওয়া হয়। সেখানে আমাকে নেওয়া হয়, আমার বন্ধু যে সাইফুল রয়েছে তাকেও সেখানে নেওয়া হয়। নেওয়ার পর আমাদেরকে দারুস সালাম ওসি যিনি আছেন, উনি আমাদেরকে আরো ওনার সাথে যে সকল এসআই বা অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, তারা আমাদেরকে আবারও ওইখানে হাত বাঁধার উপর আবারও আমাদেরকে লোহার শিকল লাগানো হয়। ওই লোহার শিকল দিয়া পরবর্তীতে আবার ওই ওসি, ওই থানা দারুস সালাম থানার ওসি আমাদেরকে ওইখানে ব্যাপক মারধর করতে থাকে। তারপর বারবার চিৎকার করতেছি, কিন্তু চিৎকার কোনো কাজ হচ্ছে না। বারবার তাদেরকে বাবা ডাকছি, যা ডাকা লাগে তা ডাকছি, পায়ের উপরে তাদের পায়ে দৌড়ায় ধরছি, কোনোভাবে তারা মাফ করতেছে না।
এক পর্যায়ে তার মুখের অত্যন্ত দুঃখ লাগে, তার সে বিড়ি খায় আর সিগারেট খায়, তখন আর সিগারেটের সে আগুনটা আমার ফ্রিজের মধ্যে লাগিয়ে দেয়, তখন আমার ফ্রিজটা পুড়ে যায়। তখন এরা বারবার সিগারেটের আগুন দিয়ে ফ্রিজটা নষ্ট, ফ্রিজের উপরে আঘাত করে, যে বল সত্য কথা বল, পুলিশ কয়টা মারছস, কি করছস, বা কেন আন্দোলন করস, তোদেরকে আমরা এরকম 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 তোদেরকে সুযোগ সুবিধা দেবো, আন্দোলন করার দরকার নাই, এরকম এরকম। তখন আমি বারবার এগুলোতে রাজি হচ্ছি না, কিন্তু তারা বারবার মারছে। তারা এক পর্যায়ে যে ওসি রয়েছেন, ওই ওসিটা আমার মুখের উপরে তার বুটের জুতা যেটা রয়েছেন, জুতা দিয়া আমার মুখটাকে এবং নাকটাকে আমার ওগুলা ছাপ দিয়ে ধরে রাখি প্রায় আধা ঘন্টার মতো। পরবর্তীতে এটা ছেড়ে দেওয়া হয়। এখান থেকে আমার থেকে ওইখানে কোনো মামলা করে নাই। আবার প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছে, ওইটা 22 তারিখ বা 21 তারিখ সময়টা হবে, ওই সময়টাতে আবার আমাকে রূপনগর থানাতে প্রেরণ করা হয়। রূপনগর থানাতে প্রথমে আমাকে এখান থেকে ওরা ওদের একটা পুলিশের গাড়ি ছিল, আমার অবস্থা ছিল ভয়ঙ্কর, কারণ কি আমাকে বসানো যায় না, আমাকে শোয়াই নিয়েছিল, নিয়ে পরবর্তীতে রূপনগর থানাতে নিল। রূপনগর থানাতে গিয়া দেখলাম রূপনগর থানার ভিতরে অ্যাভেলেবেল মানুষ। তখন এই থানার ভিতরে, জেলখানার ভিতরে, রূপনগরের ভিতরে জায়গা হচ্ছিল না। তখন আমি তো বসতে পারি না, চলতে পারি না, অবস্থা ছিল খুব ভয়ঙ্কর। আমার বন্ধু কিছুটা হলে সুস্থ ছিল, কিন্তু আমার অবস্থা ছিল খুব খারাপ। পরবর্তীতে কি করব, তখন ওই জেলখানার ভিতরে একটা ছোট একটা ওয়াশরুম ছিল, ওয়াশরুমের পাশে যেখানে পানি পড়ে পাশে দিয়ে একটা জায়গা ছিল, আমি কোনো রকম চলাফেরা করতে পারতেছি না, বা ওইখানে আমাকে বসানো হয়। বসানোর পর আমি ওইখানে থাকি প্রায় একটা দিন ওইখানে মনে থাকি। পরবর্তীতে আমাকে একটা কি মামলা দিচ্ছে আমি তাও জানি না, আসলে আমি মামলার বিষয়ে অত এক্সপার্ট না, এগুলো জানি না, ছাত্র মানুষ, পড়াশোনা করি। পরবর্তীতে একটা মামলা দিয়ে আবার ওরা আমাকে কোর্টে উঠায়। পরবর্তীতে আমাকে নিয়ে আরো কয়েকটা নিউজ হয়, সম্ভবত নিউজ হওয়ার পর তারপরে যায় ডিবি কার্যালয় থেকে আমাকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। আসলে কারাগারে যখন নেওয়া হয় আমাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। আমাকে রূপনগর থানা থেকে একটা অ্যাম্বুলেন্সে করে কোর্টে উঠানো হয়, কোর্ট থেকে আমাকে কারাগারে ওইখানে নেওয়া হয়। কারাগারে নিয়ে আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। ইমার্জেন্সিতে ভর্তি করার পর ডাক্তার আমার অবস্থা দেখে আমাকে 7 থেকে 8টা ওই একদিনে ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার পর আমি কিছুটা আসলে সুস্থ অনুভব করেছি। সুস্থ অনুভব করার পর পরবর্তীতে মানে আমার শরীরে আমি যে মানুষ হিসেবে মানুষ যে হাঁটা চলাচল করে, হাঁটতে পারি না, চলতে পারি না, এই অবস্থা থেকে প্রায় আমাকে আবার কারাগারে কেস টেবিলে নেওয়া হয়েছে। কিছুটা সুস্থ হলে কারাগারে কেস টেবিলে নেওয়ার পরে ওইখানে আবার হচ্ছে যে আমাকে আবার অত্যাচার শুরু করছে। আমার 2 হাত শিকল দিয়ে বেঁধে, তারপর পাটাকে বেঁধে ফেলা হয়। পিছনের অংশে তারা বাঁশের লাঠি, লোহার কিছু পাইপ দিয়া আবারও পিছনের অংশকে আঘাত করা হয়। ওই আঘাতে আবারও আমি ব্যাপক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর আবারও ইঞ্জেকশন দেওয়া হয়। পরবর্তীতে আমার এই ইঞ্জেকশন দেওয়ার পর আমি আবার অসুস্থ হওয়ার পর আমার এবার কিডনিতে ব্যথা শুরু হয়েছে। কিডনিতে ব্যথা শুরু হওয়ার পর আমি দেখলাম আমার কিডনি বা হার্ট, আমার যে বুকের উপরে যে মই দিয়া ডিবি কার্যালয়ে বা কোথায় নিয়ে গেছে আমি তো জানি না, তাদের অভ্যন্তরে যে দেওয়া হয়, আমার বুকটা খুব ব্যথা বা আমি চলাফেরা করতে পারতেছি না। পরবর্তীতে আমি কারাগারে আবার ইমার্জেন্সি থেকে আমাকে ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে প্রত্যেকটা দিন আমাদের ছাত্র যারা রয়েছে এবং আমরা যারা বা আমাদের থেকে যারা সমন্বয়ক বা অন্যান্য সমন্বয়ক আছে, তাদের ডিটেলস নেওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকটা দিন আপনার কারাগার কেস টেবিলে নেওয়া হতো। কারাগার কেস টেবিলে নিয়ে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করতো। সেটি অত্যন্ত দুঃখ লাগে। আমার কিছু ছাত্রদেরকে তারা অনেক ব্যয়ফোনাভাবে, যেটা বলতে লজ্জা লাগে, এইভাবে নির্যাতন করতো। পরবর্তীতে আমিও নির্যাতনের শিকার হয়েছি। যাই হোক, পরবর্তীতে আপনার সময় যাচ্ছে, আসলে বাইরে পরিস্থিতি কি হচ্ছে তা জানি না। এই এতদিন আমি প্রায় 18 থেকে 20 দিন তারা আমাকে নির্গুম করে রাখছে। আমার বাবা মা বারবার ছুটে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের হসপিটালে, বিভিন্ন মর্গে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আমাকে পাচ্ছে না। তারা বারবার তাদের আত্মনাদ, আমি তো জানি না, পরবর্তীতে আমি শুনতে পেলাম তারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে আমার বাবা। তখন আমার এই অবস্থা, আমি যখন আন্দোলন করেছি তৎকালীন সময় আমার হাতিয়ার যে এমপি ছিল মোহাম্মদ আলী,
উনি কি করছে, আমি কেন আন্দোলন করছি, সে আওয়ামী লীগের নেতা আমার বাবাকে বিদ্যুতের পিলার আছে যে বিদ্যুতের পিলার এলাকায়, ওই বিদ্যুতের পিলারের সাথে বেঁধে মারছে আমার বাবাকেও। মারা, আমার বাবা একজন বৃদ্ধ অসুস্থ, ওই বৃদ্ধ বাবাকে এমনভাবে টর্চার করছে। আমার বাবা আদৌ পর্যন্ত যে আমি আন্দোলনে আমি নিজে আহত হয়েছিলাম, আমি যেন আসলে আবার বাসে আসবো সেটা আমি কখনো ভাবি নাই। আমি কখনো ভাবি নাই, আমি বলছি হয়তো আমি গেছি, আল্লাহ আমাকে কবুল করছে, আমি চলে যাব, কারণ কি আমার ওই পরিস্থিতি ছিল না। কিন্তু আমার বাবাকে আমার আগ থেকে যে আমার বাবাকে এত অত্যাচার নির্যাতন করবে সেটা আমি কখনো ভাবিনি। আমার বাবাকে এত অত্যাচার নির্যাতন করছে। পরবর্তীতে আমার ওই থানার কিছু পুলিশ এবং কিছু প্রশাসনের লোক যে আমি খুন করেছি বা আন্দোলন করেছি এ বলে টাকা পয়সা যেভাবে পারছে আমার পরিবার থেকে ছিনিয়ে নিয়েছিল। এবং আমার পরিবারে আমার বাবা যে তখনই অসুস্থ হয়েছিল, এখন পর্যন্ত আদৌ পর্যন্ত আমার বাবা অসুস্থ, এখনো আমার বাবা সুস্থ হয় নাই, কারণ কি আমার বাবাকে যেভাবে আঘাত করেছে। যাই হোক, পরবর্তীতে আমি 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু পতন হয়, কিন্তু আমি ওই দিনও আবার ইমার্জেন্সিতে, যেদিন হাসিনা পতন হয় ফ্যাসিস্ট হাসিনা, ওই দিন আমি আবার ইমার্জেন্সিতে ভর্তি ছিলাম। তখন জানতে পারি যে হাসিনা পতন হয়েছিল। পতন হওয়ার পর কারাগারের অবস্থা ছিল খুব ভয়ানক। হাসিনা পতনের কথা শুনছে কারাগারের মানুষ প্রায় 3টা থেকে 4টার সময়। তখন কারাগার ছিল খুব উত্তপ্ত। এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি ছিলাম ইমার্জেন্সিতে ভর্তি। পরবর্তীতে দেখলাম সকল লকআপগুলাকে ভেঙে মানুষ সব বাইর হয়ে যাচ্ছে। তখন কারাগারের চতুর্পাশে নাকি শুনলাম মানুষ ঘেরাও করছে। তখন কারাগারের পাশে যে টাওয়ারগুলো ছিল, ওই টাওয়ারগুলো থেকে আপনার সেনাবাহিনী বা প্রশাসনের যারা ছিল তারা ওদেরকে ঘেরাও করে রাখছে। আসলে কারাগারে তো অন্যান্য অপরাধী যারা তারও আছে, কিন্তু ওরা সবাই দেওয়ালকে ভেঙে বাইর হইতে চেষ্টা করছিল। কিন্তু আমাদের এনি ভাই, ইয়ার পরে নুরুল হক নুরু ভাই, ইয়ার পরে আবার আপনার বিএনপির উদ্যোগ কর্মকর্তা যারা রয়েছেন তারা অনেকে ভিতরে বললো আপনারা শান্ত হন, আমরা সকল কিছু ব্যবস্থা করতেছি। কিন্তু দেখলাম কিছু উচ্ছৃঙ্খল লোক ছিল, উচ্ছৃঙ্খল লোকগুলা মানে নাই। কিন্তু 6 তারিখ হয়ে গেছে প্রায় রাত্রে, আপনার 5 তারিখ বা 6 তারিখ রাত্রে, ওই সময়তে সেনাবাহিনী টাওয়ার উপরে উঠি, পুলিশ টাওয়ার উপরে উঠি, গুলি ছড়ায়। ও গুলিতে কিছু মানুষ আহত হয় কারাগারের ভিতরে। আসলে এই ডিটেলস মানুষ হয়তো বা জানে না, কারণ কারাগারের ভিতরে কোনো মিডিয়া নাই, কিছু নেই। ওইখানে কিছু মানুষ, যে আমি যে ইমার্জেন্সিতে ভর্তি ছিলাম, আমার পাশে একটা বেড ছিল, ওইখানে একটা ছেলের এই পাশ থেকে গুলি করে এই পাশে বের হয়ে যায়। তখন সাথে সাথে আমি দেখলাম, আমি তো নিজে উঠতে চলতে পারি না, ছেলেটাকে হাত দিয়ে নাড়া দিলাম, তখন দেখলাম সে আর নাই, সে মারা গেছে। এভাবে কারাগারও ওদিন অনেক ছাত্র মারা গেছে। আসলে এটা প্রকৃতপক্ষে যে মামলাগুলো তদন্ত করলে এটা রিপোর্টগুলো পাবে, আপনার ওই ছাত্রগুলো আদৌ পর্যন্ত নিখোঁজ। যাই হোক, পরবর্তীতে আমি আবার ওই 7 তারিখে রাত্রে প্রথম পরে আমি মুক্তি পাওয়ার পর আমি তখন আমাকে যে এত অত্যাচার করছে রূপনগর থানার এবং দারুস সালাম থানার ওসি, আমি ডিরেক্টলি একটা অ্যাম্বুলেন্স বাস করে আমি নিয়ে আসি, অ্যাম্বুলেন্স করে ওদিকে যাই, সাথে কেউ নাই পরিস্থিতি। যাই হোক, পরবর্তীতে আমি আসি বাসায়, অ্যাম্বুলেন্স করে সাথে আমার পিতা মাতা সব ঢাকায় আমাকে খুঁজতে এসে। পরবর্তীতে আমি তাদেরকে পেলাম। আসলে আমি যে আবার আমার বাবা মার সামনে আসবো এবং বাবা মার সাথে মিশতে পারবো বা এমন একটা নতুন বাংলাদেশ দেখবো হাসিনা মুক্ত, আসলে জীবনে একটাই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে হাসিনা মুক্ত একটা দেশ দেখা। আসলে আমি এত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমি ভাবি নাই আবার এরকম একটা নতুন বাংলাদেশ দেখব। আমার এত অত্যাচার নির্যাতন করার পরও কিন্তু আমার সকল দুঃখ মুছে যায় তখনই যখন দেখি হাসিনার মতন একদম ফ্যাসিস্টের মতন, যে মানুষের বাক স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা এবং মানবাধিকার এই অধিকারগুলোকে হরণ করেছে। আমরা ওই ফ্যাসিস্ট হাসিনাকে মুক্ত বাংলাদেশ দেখব, এটা দেখলে নিজের আত্মা আদৌ পর্যন্ত শান্তি পায়। তবে আজকে অত্যন্ত দুঃখ লাগে যে এই জুলাই বিপ্লবকে আমরা তথাকথিত কিছু ছাত্ররা বা কিছু নামদারি কিছু ছেলেরা জুলাই বিপ্লবকে বিক্রি করে দিতে চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার মতো শুধু আমি নয়, আমার মতো হাজারো শিক্ষার্থী এভাবে তাদের ত্যাগ তিতিক্ষা রয়েছে, তারা এই ত্যাগ তিতিক্ষাকে আসলে কি বিক্রি করে দিচ্ছে? আপনি খোঁজ নেন, আমরা এই আন্দোলনটা যে করেছি আদৌ পর্যন্ত আমাদের ছাত্রের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য কি করেছে সরকার, বা যারা দায়িত্বশীল ছাত্র রয়েছে তারা কি করেছে? কিছু করে নাই। তাহলে আসলে যে আত্মনাদ, চিৎকার, নিঃসঙ্গতা,
এগুলো আমাদের থেকেই যাবে। কারণ কি আমরা আসলে এখনো সে একটা সুন্দর বাংলাদেশ গড়তে স্বপ্ন দেখেছি, কিন্তু কিছু তথাকথিত মানুষের কারণে পারতেছি না। কিন্তু আজকে দেখেন আমাদের এত ছাত্র থেকে হত্যা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। আজকে বিভিন্ন থানায় যাচ্ছি আমরা, আমাদের মামলা পর্যন্ত নিচ্ছে না, বা তাদের বিভিন্ন আইন দেখায়, বিভিন্ন আইন প্রক্রিয়া দেখায় যে তোমরা এটা এটা করো। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে তো কোনো আইন ছিল না। কিন্তু আজকে এই সকল লোকের কারণে আজকে আমার মনে হয় জুলাই বিপ্লব ব্যর্থ হবে। এই জুলাই বিপ্লব যে ব্যর্থ না হয় সেই জন্য আমি বলবো, যে সকল ছাত্রকে হত্যা করেছি এবং নির্যাতন নিপীড়ন করেছি, এই সকল মানুষদেরকে আইনের আওতায় এনে এবং সংস্কার করে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ তাদের অধিকারের কথা বলতে পারে, তাদের দায়িত্ব কর্তব্যের বিষয়ে সচেতন থাকতে পারে, সে বিষয়ে আমি বলবো। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.